গ্রাজুয়েট ডিপ্লোমার সকল শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। এর আগে আমরা 3টে ক্লাস নিয়েছি, আজকে 4র্থ নাম্বার ক্লাস আমরা শুরু করব। যথারীতি আমি যে কোর্স শুরু করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে বেসিক্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটার কোর্স কোড হচ্ছে 812601, অর্থাৎ প্রথম যে কোর্সটা আছে ফার্স্ট সেমিস্টারের প্রথম যে কোর্সটা, সেই কোর্সের আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রাচীন লাইব্রেরি সম্পর্কে। আমরা এর আগে বই এবং বইয়ের ইতিহাস সম্পর্কে জেনেছি, এখন বইয়ের থাকে হচ্ছে লাইব্রেরিতে। এই লাইব্রেরির ইতিহাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো যারা যুক্ত আছেন তারা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন। আশা করি যে আপনারা আমি যতক্ষণ ধরে থাকবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোটামুটি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা অ্যান্সার সুন্দরভাবে করতে পারবেন। এটা মূলত ইতিহাসমূলক একটু পড়াশোনা। আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা ওগুলোর উপর ভিত্তি করে আপনারা আশা করি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে আশা করি। আমরা এই যেটা বলেছিলাম যে বেসিক্স অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স 601, এই কোর্সটা আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন লাইব্রেরি সম্পর্কে এবং প্রাচীন লাইব্রেরির মধ্যে আসরপনিরপাল লাইব্রেরি, যেটা সাধারণত পরীক্ষায় প্রত্যেক বছর আসে। হ্যাঁ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আসার সম্ভাবনা অনেকটাই আছে। আমি 99% বলতে পারি যে সম্ভাবনা আছে পরীক্ষায় আসার। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারি যে আসরপনিরপাল লাইব্রেরি এটা প্রত্যেক বছরেই মোটামুটি পরীক্ষায় আসে। আর এছাড়াও আরো কয়েকটা প্রাচীন লাইব্রেরি আছে, সেই সম্পর্কে জানলে মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। তো এখানে এই যে ছবিটা দেখতেছেন সেটা কিন্তু আসলে এটা চিত্রকরদের কল্পিত আঁকা একটা লাইব্রেরি, যেটাকে আসরপনিরপাল লাইব্রেরি হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে যে বাইরে যে প্রাচীর দেখতেছেন, এই শক্ত প্রাচীর, এই প্রাচীরের ভিতরে যে ভবনটা, এটাতে হচ্ছে এই গ্রন্থাগারটি ছিল। এটা ইতিহাসবিদদের মতে যে 3য় এবং 4র্থ তলায় এই গ্রন্থাগারের সংগ্রহ সামগ্রী গুলো ছিল। তো আমরা এই প্রাচীন গ্রন্থাগার সম্পর্কে একটু আলোচনা করি। পরীক্ষায় যদি আসে এরকম যে সরাসরি আসরপনিরপাল লাইব্রেরি সম্পর্কে আসতে পারে, অথবা কোনো কোনো সময় আসে যে প্রাচীন গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা দাও, প্রাচীন কয়েকটি গ্রন্থাগারের নাম লেখো। এরপরে বাকি অংশটুকু আসতে পারে যে আসরপনিরপাল লাইব্রেরির উৎপত্তি, ক্রম বিকাশ এবং পতনের ইতিহাস আলোচনা। আমরা আলোচনা শেষে কি রকম ভাবে প্রশ্ন হবে সেটা আমরা শেষে আলোচনা করব। তো আমরা একেবারেই প্রথম ক্লাসটা যখন নিয়েছিলাম, যখন গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন মোটামুটি আমরা এই বিষয়ে আলোচনা করেছি। সেখান থেকেও আপনারা একটু ধারণা নিতে পারেন যে আমরা যদি বলি যে একেবারেই সভ্যতার সূচনা লগ্ন থেকে, অর্থাৎ সভ্যতা যখন শুরু হয় প্রাগৈতিহাসিক যুগে, যখন মানুষ কথা বলা এবং লেখা শেখে, সেই সময় থেকেই কিন্তু আমাদের এই গ্রন্থাগারের একটু একটু করে সূচনা আমরা লক্ষ্য করি। তো বর্তমানে এই আধুনিক যুগের গ্রন্থাগারের সাথে প্রাচীন যুগের গ্রন্থাগারগুলো অনেকটা তফাৎ ছিল, কারণ তখন লেখন সামগ্রী বা তখন এই প্রযুক্তিগত উন্নতি ছিল না বর্তমান যেটা আমরা দেখতে পারি। তো প্রযুক্তির সাথে সাথে বর্তমান গ্রন্থাগারের ধারণাটাও অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রাচীন সময়ে মানুষ যখন এই লেখা এবং পড়তে শিখে মানুষরা, যেটা প্রাগৈতিহাসিক যুগের শুরুতে আমরা বলতে পারি যে প্রাগৈতিহাসিক যুগের সূচনা লগ্ন থেকেই মানুষ হচ্ছে এই লিখতে পারতো এবং কথা বলতে পারতো। আগে কিন্তু বিভিন্ন ধরনের সাইন সিমটমের মাধ্যমে, বিভিন্ন চিত্রের মাধ্যমে তারা এই মনের ভাব প্রকাশ করতো। আগে যখন ভাষা ছিল না, মানুষ কথা বলতে পারতো কিন্তু ভাষা সম্পর্কে তাদের কোনো ধারণা বা কোনো জানা ছিল না। কিন্তু যখন এই প্রাগৈতিহাসিক যুগের সূচনা লগ্নে যখন তারা এই ভাষা সম্পর্কে জানে এবং লিখতে পারে, তখন থেকেই মোটামুটি গ্রন্থাগারের উদ্ভব শুরু হয়। তবে মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে আমরা এটা বলতে পারি যে গ্রন্থাগারের সূচনা লগ্ন যেটা আমরা, বা গ্রন্থাগারের যে ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু হয় প্রাগৈতিহাসিক যুগের শেষের দিক থেকে। এই প্রাগৈতিহাসিক যুগের শেষের দিক থেকে গ্রন্থাগারের আমরা সূচনা লক্ষ্য করতে পারি। এবং আমরা যদি বলি যে প্রাচীনকালের যে গ্রন্থাগারগুলো ছিল সেগুলো কিন্তু আধুনিক গ্রন্থাগারের চেয়ে, আমি একটু আগে বললাম যে একেবারে আলাদা রকম ছিল। এই গ্রন্থাগারগুলো, প্রাচীনকালের যে গ্রন্থাগারগুলো, ইতিহাসবিদরা সেটাকে প্রোটো লাইব্রেরি হিসেবে নামকরণ করত, যে প্রোটো লাইব্রেরি হিসেবে তাদেরকে অভিহিত করত। আর এই প্রাচীন লাইব্রেরির যে গ্রন্থাগারগুলো সেগুলো প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কয়েকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে কি কারণে তারা এই লাইব্রেরি বা গ্রন্থাগার তৈরি করার বিষয়গুলো। আমরা যদি 1 নম্বর বলি সেটা হচ্ছে সামাজিক কারণ। অর্থাৎ সামাজিকভাবে যখন লোকজন সমাজে বসবাস করা শুরু করে এবং এই সভ্যতার যখন সূচনা হয়, তখন কিন্তু নগর কেন্দ্রিক এই সভ্যতার সূচনা লগ্নটা শুরু হয়ে যায়।
এই নগর কেন্দ্রিক যখন সভ্যতার সূচনা হয় এবং এই নগর পরিচালনা করতে গিয়ে নগরের যারা অধিপতি ছিল বা যারা রাজা ছিল বা রাজ্য পরিচালনার সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তি ছিল, অথবা আগেকার যুগে রাজ্যগুলো পরিচালনা হতো নগর কেন্দ্রিক বা রাজা কেন্দ্রিক, আবার কোনো কোনো ক্ষেত্রে হতো ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক, অর্থাৎ ধর্মীয় যিনি গুরু ছিলেন বা ওই ধর্মের যিনি প্রধান ছিলেন, মানে যিনি আমাদের ওই সময় যারা ধর্মগুরু ছিলেন, তারা কিন্তু এই রাজ্য পরিচালনার সাথে সম্পৃক্ত ছিল। এই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোতে ধর্ম প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার পাশাপাশি তারা রাজ্য পরিচালনা করার জন্য যে প্রশাসনিক কার্যক্রমগুলো হতো, প্রশাসনিক যে নথিপত্রগুলো ছিল, সেই নথিপত্রগুলো আদান প্রদান করার জন্য বা সেই নথিপত্রগুলো সংরক্ষণ করার জন্য বা এই রাজ্য পরিচালনা করতে গিয়ে অনেক কিছু তাদের প্রয়োজন হতো। পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান করার দরকার হতো, বা তাদের যে আয় ব্যয়ের যে বিষয়গুলো ছিল সেগুলোর তাদের হিসাব নিকাশ করার জন্য বিভিন্ন ধরনের লিখিত দলিল দস্তাবেজ থাকতো। সেই জিনিসগুলো সংরক্ষণ করার জন্য তারা গ্রন্থাগার প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করে। তাহলে আমরা বলতে পারি যে সামাজিক যে কারণ, সামাজিক কারণের মধ্যে যে নগর কেন্দ্রিক তারা যে একটা সভ্যতার সূচনা হতো এবং নগর পরিচালনা করার জন্য যে প্রশাসনিক যে কাজগুলো, সেই কাজগুলো পরিচালনা করার জন্য তারা হচ্ছে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রয়োজন অনুভব করে। ২ নম্বর যে পয়েন্ট আমরা বলতে চাই সেটা হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ একটা বড় ধরনের প্রভাব ফেলতো। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের দেব-দেবীদের ইতিহাস সম্পর্কে তারা বিভিন্ন বিষয় রচনা করত, বা বিভিন্ন ধরনের তাদের শ্লোক বা এই ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ধরনের গীতা বা গীত বা বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ বা বিভিন্ন ধরনের ধর্মীয় যাজক যারা ছিলেন, যারা আহ অতীতে ছিলেন, তাদের ইতিহাস, তাদের জীবনী সম্পর্কে তারা লিপিবদ্ধ করত। এই যে জিনিসগুলো লিপিবদ্ধ করতো ধর্মীয় বিষয়গুলো থেকে শুরু করে, সেগুলো সংরক্ষণ করার জন্য তারা কিন্তু এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করার প্রয়োজন অনুভব করে। এরপর যদি আমরা ৩ নম্বর বলি সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। অর্থাৎ একটা সমাজের রাজনৈতিক দিকটা কিন্তু অনেকটা নির্ভর করে যে একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা করার উপর নির্ভর করে। অর্থাৎ রাজনৈতিকভাবে যদি কোনো রাজা বা কোনো ধর্মীয় গুরু যদি তারা তাদের যে ডকুমেন্ট গুলো আছে বা দলিলপত্র গুলো আছে সেগুলো যদি সুসংগঠিত ভাবে সংরক্ষণ করে, তাহলে কিন্তু তারা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারে বা তাদের বিভিন্ন ধরনের রেফারেন্সে তাদের সেগুলো প্রয়োজন হতে পারে। আবার একটা সাম্রাজ্যে যদি তারা এই ধরনের সংগ্রহশালা রাখে, আবার যে সাম্রাজ্যে সেগুলো নেই, এই দিক থেকে বলা যায় যে প্রযুক্তিগত দিক থেকে বা আহ বিভিন্ন ধরনের জ্ঞান সামগ্রীর দিক থেকে যাদের এই গ্রন্থাগার বা সংগ্রহশালা নেই, তাদের চেয়ে তারা অনেক এগিয়ে থাকে। সেটা শিক্ষার দিক থেকে বলেন বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো সংরক্ষণ করার বিষয়ে বলেন, যেগুলোকে তারা অনেকটা পাওয়ার বা শক্তি হিসেবে ব্যবহার করত। এই জন্য রাজনৈতিক কারণেও বিভিন্ন ধরনের যারা রাজ্য পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিল, তারা এই গ্রন্থাগার প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়ে ওঠেন বা এই উদ্যোগ থেকে তারা হচ্ছে গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। আর সর্বশেষ যেটা আমরা বলবো যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে, অর্থাৎ অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে কিন্তু তাদের গ্রন্থাগার প্রতিষ্ঠাটা জরুরি হয়ে যায়। সেটা কিরকম? অর্থনৈতিক কারণে এই কারণে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ব্যক্তি যারা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল, তাদের বাণিজ্যিক বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সংক্রান্ত দলিল দস্তাবেজ, অথবা এই বাণিজ্যের সাথে অন্যান্য দেশের সাথে তাদের কি পরিমাণ বাণিজ্য বা কি পরিমাণ তাদের পণ্য আনা নেওয়া করা দরকার হচ্ছে, বা কোন সময় কোন পণ্যের দাম কম বা কখন বিক্রি করলে তাদের বেশি হবে, এই যে সংক্রান্ত যে হিসাব নিকাশ গুলো ছিল সেগুলো সংরক্ষণ করা, বা ব্যক্তিগত উদ্যোগে যে ব্যবসায়ীগুলো আছে তারা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের সংগ্রহশালা এরকম সংরক্ষণ করার প্রয়োজন হয়। অর্থাৎ বড় বড় ওই সময় যারা বড় ধরনের ব্যবসায়ী ছিল, তারাও ব্যক্তিগতভাবে তাদের এই দলিল দস্তাবেজ গুলো সংরক্ষণ করার জন্য এই লাইব্রেরি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন বা তারা প্রয়োজন অনুভব করেন। বেসিক্যালি এই সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে, এই ৪টা কারণেই গ্রন্থাগার গুলো প্রতিষ্ঠা হওয়ার একটা বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে আমরা প্রাচীন লাইব্রেরি এই সভ্যতার সূচনা লগ্নে যেটা প্রতিষ্ঠিত হয় এই ৪টা কারণে, যেটাকে আমরা এই প্রাচীন কালে যারা গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিল তারা এই ৪টা কারণে বেসিক্যালি তারা এটা পরিচালনা করত, প্রতিষ্ঠা করত। এছাড়া আর ওই সময় লাইব্রেরি গুলোকে আমরা বলতাম কি লাইব্রেরি। তাহলে এই জিনিসগুলো আপনারা মোটামুটি পরীক্ষার খাতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখবেন। আমরা এই ৪টা কারণের বাইরেও যদি বলি যে ওভারঅল এই ৪টা কারণের সাথে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে শিক্ষার কারণে। অর্থাৎ শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য বা শিক্ষা দীক্ষা লাভ করার জন্য সেই সময় শিক্ষার সাথে কিন্তু আহ এই বই পুস্তক বা গ্রন্থাগারের একটা বড় ধরনের ভূমিকা ছিল। সেই কার্যক্রমটা পরিচালনা করার জন্যও তারা হচ্ছে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিল। তো আমরা প্রথম স্লাইডের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারি। আমি একদম দ্বিতীয় স্লাইডটা একদম ওপেন করে দিচ্ছি পুরোটাই, দিয়ে আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা এই সভ্যতার সূচনা লগ্নে যে ৪টা কারণে আমরা দেখতেছি যে লাইব্রেরি গুলো প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রতিষ্ঠা হওয়ার পিছনে আরো কিছু কারণ ছিল।
যে আমরা যদি বলি যে এই মেসোপটেমিয়া থেকে শুরু করে মিশর, গ্রিক, প্যালেস্টাইন, বেবিলন এবং এই রোমে যে প্রাচীন গ্রন্থাগারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, এর পিছনে কিন্তু বড় একটা বিষয় ছিল, আমরা যেটা ঐতিহাসিকবিদ যারা আছে তাদের ইয়ে থেকে জানতে পারি যে মন্দির গ্রন্থাগার যেটা, অর্থাৎ ধর্মভিত্তিক যে গ্রন্থাগার বা ধর্মভিত্তিক যে গ্রন্থাগার প্রতিষ্ঠা হওয়ার বিষয়গুলো, সেই জিনিসগুলো আমরা অনেক উল্লেখযোগ্য ভাবে প্রথম ভাবে দেখতে পাই যে ধর্মীয় ভিত্তিক এই জিনিসগুলো। কারণ তখনকার দিনে কিন্তু যারা রাজ্য পরিচালনা করতো তারা একটা ধর্মকেন্দ্রিক কিন্তু রাজ্য পরিচালনা করতো আগেকার দিনে। অর্থাৎ সভ্যতার সূচনা লগ্নে যে সভ্যতার সূচনা হতো সেখানে কিন্তু একটা ধর্মীয় কেন্দ্র নিয়ে গড়ে তুলতো। অর্থাৎ যে শহর থেকে সভ্যতার সূচনা হতো সেই শহরে দেখা গেল যে যে কোনো একটা ধর্মীয় অবলম্বী লোকজন এই জিনিসটা আহ পরিচালনা করতে, এবং এই ধর্মের যারা প্রধান ছিল বা যারা এই ধর্মগুরু ছিল তারা এই রাজ্য পরিচালনা করার দায়িত্ব নিত, এবং তাদের প্রধান সংগ্রহশালা বা প্রধান যে ডকুমেন্ট গুলো রাখার প্রয়োজন মনে করতো সেটা হচ্ছে মন্দির কেন্দ্রিক তারা এই জিনিসটা করতো। এবং এই মন্দির কেন্দ্রিকের পাশাপাশি যদি আমরা বলি যে এই মন্দিরের তারা কি করতো, তাদের সংগ্রহশালা গুলো রাখতো। এছাড়া রাজ্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের সরকারি দলিল দস্তাবেজ বা বিভিন্ন ধরনের ওই রাজ্য পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের, ধরেন আমরা যদি বলি যে আয় ব্যয়ের হিসাব, খাজনা পরিচালনা করা বা সৈন্য বা যারা আরো বিভিন্ন ধরনের পণ্ডিত ব্যক্তি ছিল তাদের লেখনী বিভিন্ন বিষয়গুলো তারা রাজ্য পরিচালনার সাথে যারা সম্পৃক্ত ছিল বা যারা বিভিন্ন ধরনের ধর্মযাজক ছিল তারা ওই ধরনের বিখ্যাত ব্যক্তিদের লেখাগুলো বা এই ডকুমেন্ট গুলো তারা সংরক্ষণ করতো। সেটা সরকারি দলিল দস্তাবেজ থাকতো বা ধর্মীয় বিষয়গুলো বা এরকম কোনো পণ্ডিত ব্যক্তিদের জিনিসগুলো তারা সংগ্রহ করার প্রয়োজন অনুভব করে, যেটাকে তারা ওই দলিল দস্তাবেজের সংগ্রহ বা আর্কাইভস নামেও অভিহিত করতো। অর্থাৎ বিভিন্ন ধরনের স্টোর করে রাখতো ডকুমেন্ট গুলো। এই যে সরকারি দলিল দস্তাবেজ বা আর্কাইভস গুলো ছিল, এর মধ্যে আদিমতম নিদর্শনের মধ্যে আমরা যদি আরো বলি যে আরো কিছু সরকারি নথি দস্তাবেজ ছাড়াও আরো বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছিল, যেটা আমরা বললাম যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দলিলপত্র বা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা দলিলপত্র, ব্যক্তিগত বিভিন্ন ধরনের সংগ্রহ ছিল, সেই সংগ্রহশালা থেকেও তারা এই জিনিসগুলো সংগ্রহ করত। তো এই যে সংগ্রহশালাগুলো আছে মন্দির কেন্দ্রিক থেকে শুরু করে প্রশাসনিক এবং দাপ্তরিক যে দলিলপত্র আছে সেই জিনিসগুলো সংগ্রহ করার মাধ্যমে কিন্তু এই প্রাচীন লাইব্রেরি গুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো প্রাচীনকালের লাইব্রেরি গুলোর যদি আমরা তালিকা দেখতে চাই তাহলে বেশ কিছু লাইব্রেরি কিন্তু আছে। এর মধ্যে যদি আমরা শ্রেষ্ঠতম প্রাচীনতম লাইব্রেরির কথা যদি বলতে চাই তাহলে এর মধ্যে প্রথমেই আসবে হচ্ছে আশুরপানিরপাল লাইব্রেরি, যেটা এশিরীয় রাজা রাজা আশুরপানিরপাল নিজে এটা প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে তার উত্তরসূরি এটা তৈরি করেছিলেন, কিন্তু এটাকে উনি পূর্ণরূপ একটা লাইব্রেরিতে রূপদান করেন রাজা আশুরপানিরপাল। আমরা আজকে পুরো আলোচনায় এই রাজা আশুরপানিরপাল সম্পর্কে আমরা আলোচনা করব। তো এছাড়াও কিন্তু আরো কিছু লাইব্রেরি, প্রাচীন লাইব্রেরি আছে, সেগুলো হচ্ছে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার, পারগামাম গ্রন্থাগার এবং নালন্দা গ্রন্থাগার এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে পরীক্ষায় যদি একটা অংশ আসে যে প্রাচীন লাইব্রেরির কয়েকটি নাম উল্লেখ করো, তখন আপনারা এই দুইটা স্লাইড থেকে মোটামুটি একটু আলোচনা করে আপনারা এই চারটি লাইব্রেরির নাম লিখবেন। এছাড়া আরো কিছু লাইব্রেরি আছে, মিশরীয় গ্রন্থাগার বা আরো কয়েকটি গ্রন্থাগার আছে, মেসোপটেমিয়া অঞ্চলের কিছু গ্রন্থাগার আছে। তো এই গ্রন্থাগারের নামগুলো আপনারা সেগুলো উল্লেখ করে দিবেন। তাহলে আমরা প্রাচীন লাইব্রেরি সম্পর্কে বুঝলাম যে এই চারটা লাইব্রেরি হচ্ছে বিখ্যাত লাইব্রেরি। আমরা আজকে যে লাইব্রেরি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আশুরপানিরপাল লাইব্রেরি। আপনি এই চিত্রের মধ্যে যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে রাজা আশুরপানিরপালের লেখা, মানে একটা ছবি যেটা কোনো এক চিত্রকর এটা অঙ্কন করেছিলেন। আর আশুরপানিরপাল লাইব্রেরির যে ধ্বংসাবশেষ থেকে আহ ব্রিটেনের যে একটা প্রত্নতাত্ত্বিকবিদরা যে জিনিসটা সংগ্রহ করেছিল সেই সংগ্রহটা কিন্তু আমরা এইরকম চিত্র হিসেবে দেখানো হয়েছে যে এইরকম ভাবে তারা সংগ্রহগুলো রাখে। তাহলে আমরা আশুরপানিরপাল লাইব্রেরি সম্পর্কে আলোচনা করার সময় আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি যে আশুরপানিরপাল লাইব্রেরি উৎপত্তি, তাদের শ্রেণীকরণ গুলো কিভাবে করা হতো, তাদের হচ্ছে ইয়েগুলো কিভাবে করা হতো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন যে কিভাবে আশুরপানিরপাল লাইব্রেরির যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সেগুলো পয়েন্ট আকারে আপনারা উল্লেখ করবেন, তাহলে আপনাদের জন্য পরীক্ষায় এটা উপস্থাপন করতে সুবিধা হবে। রাজা আশুরপানিরপাল লাইব্রেরির যে গ্রন্থাগারের উৎপত্তি, এই উৎপত্তির মধ্যে আমরা যদি বলি তাহলে হচ্ছে যে এই সম্রাট দ্বিতীয় শার্গন, এই সম্রাট দ্বিতীয় শার্গন কিন্তু এই আশুরপানিরপাল যে লাইব্রেরিটা যেটা ছিল সেটার উনি আসলে এই গ্রন্থাগারটা স্থাপন করেছিলেন। এই দ্বিতীয় শার্গনের আমলে যে এশিরীয় খোরশাদবাদ নামক একটা জায়গা আছে, এশিরীয় এই খোরশাদবাদ নামক এই স্থানে এই প্রাসাদটি প্রথম স্থাপন করেছিলেন। এবং এই দ্বিতীয় শার্গনের পরবর্তীতে যারা রাজ্য পরিচালনা করার দায়িত্বে এসেছিলেন তাদের বংশধররাও কিন্তু এই গ্রন্থাগার পিটির উত্তরাধিকার বাহক হিসেবে এই গ্রন্থাগারের দেখভাল করতো রাজ্য পরিচালনার পাশাপাশি। কিন্তু
রাজা আশুরপানিরপাল পরবর্তীতে যখন রাজা হন, তার আগ পর্যন্ত এই দ্বিতীয় সার্গনের যে গ্রন্থাগারের যে সংগ্রহগুলো আছে, সেই সংগ্রহগুলো ওইরকম ভাবে ভালোভাবে তারা দেখভাল করা বা নতুন নতুন সংগ্রহ বা বিভিন্ন ধরনের কালেকশন গুলো অ্যাড করা, এই কাজে তারা অতটা পারদর্শী ছিলেন না, বা তারা অত মনোযোগ অত বেশি শক্ত ছিল না। এই জন্য বলা যায় যে দ্বিতীয় সার্গন অর্থাৎ প্রপিতামহ যিনি ছিলেন, এই দ্বিতীয় সার্গনের প্রপিতামহ রাজা আশুরপানিরপাল, এই রাজা আশুরপানিরপাল কিন্তু বিশ্বের অন্যতম এই বৃহৎ এবং সমৃদ্ধ গ্রন্থাগারটি উনি এটা স্থাপন করেছিলেন। তো এই উৎপত্তিতে শুরু হয়েছিল যে দ্বিতীয় সার্গন যে সংগ্রহশালাগুলো করেছিলেন, সেটা হচ্ছে খোরশাদবাদ নামক একটা জায়গায়। সেই স্থাপনা বা সেই ভবনটি থেকেই কিন্তু এই আশুরপানিরপাল লাইব্রেরি আমরা প্রথম মানে সূচনা হিসেবে উল্লেখ করতে পারি। তো এবং দ্বিতীয় সার্গনের পরে যারা বংশধররা ছিলেন, তারা অতটা এর প্রতি মনোযোগী ছিলেন না, কিন্তু তারা মোটামুটি ভাবে দেখভাল করতেন বা সেই সংগ্রহগুলো সংরক্ষণ করে রাখতেন। এরপরে রাজা আশুরবানিরপাল সেই দ্বিতীয় সার্গনের যে প্রতিষ্ঠিত লাইব্রেরিটা বা যে গ্রন্থাগারটা ছিল বা যে সংগ্রহশালাগুলো ছিল, সেগুলোকে তিনি একটা বিশ্বের আধুনিক বা একটা বিজ্ঞানসম্মত একটা গ্রন্থাগারে রূপদান করেছেন। বর্তমান যেমন আধুনিক গ্রন্থাগারগুলোতে আমরা ক্যাটালগিং, ক্লাসিফিকেশন থেকে শুরু করে একটা সিস্টেমেটিক ওয়েতে বিষয়ভিত্তিক সজ্জিত করে রাখি, সেই কাজটা কিন্তু সেই সময়ে রাজা আশুরপানিরপাল, যেটা খ্রিস্টপূর্ব আহ 6ষ্ঠ-10 শতাব্দীর আগে, উনি এই কাজটা করেছিলেন। সেই 2600-2700 বছর আগে কিন্তু এই কাজটা দক্ষতার সাথে কিন্তু সম্পূর্ণ করেছিলেন। এই কাজটা উনি সম্পূর্ণ করেছিলেন, যেটা একেবারেই প্রাচীন লাইব্রেরির একটা আদর্শ লাইব্রেরি হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এই জন্য কিন্তু পরীক্ষায় এই গ্রন্থাগার সম্পর্কে প্রত্যেক বছরেই পরীক্ষা আসে। তাহলে আমরা উৎপত্তি সম্পর্কে জানলাম। এই বিষয়গুলো আপনারা একটু লিখবেন যে দ্বিতীয় সার্গনের সময় এই জিনিসটা প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা হচ্ছে পরবর্তী তার উত্তরসূরিরা ওইভাবে তাদের দেখভাল করতো না বা তাদের সংরক্ষণ করতো, বা যে ভবনটা ছিল সেটা খোরশেদবাদে যে রাজপ্রাসাদ ছিল সেখানে তারা সেই জিনিসটা রাখতো, কিন্তু সেই জিনিসটা ওইভাবে তারা সংরক্ষণ করতো না। কিন্তু রাজা আশুরপানিরপাল এসে তার যে প্রপিতামহর যে গ্রন্থাগারের সংগ্রহশালাটা ছিল, সেটাকে একটা আধুনিক এবং সমৃদ্ধ এবং বৃহৎ সংগ্রহশালায় রূপদান করেন, যেটাতে আমরা বলি যে প্রায় 30,000 মাটির ফলক এই ইয়াতে গ্রন্থাগারটিতে সংরক্ষিত ছিল। আচ্ছা, আমরা এরপরে আসি। আমরা উৎপত্তি সম্পর্কে এতটুকু আলোচনা করবো, এরপরে হচ্ছে গ্রন্থাগারের বিকাশটা কিভাবে হয়। আমরা এই যে ছবিটা দেখতেছি সেটা হচ্ছে বর্তমান প্রত্নতত্ত্ববিদরা, যেটা ব্রিটিশ গ্রেট ব্রিটেনে এটা সংরক্ষণ করা আছে, ওই রকম আদলে তারা কল্পিত একটা এইরকম ভাবে তৈরি করেছিল যে আগের আশুরপানিরপাল যে লাইব্রেরিটা ছিল তারা মনে করেছিল যে এইরকম ভাবেই ছিল, এবং তারা ওই স্ট্রাকচার ধরেই তারা হচ্ছে এই ডিজাইনটা করেছিল। এবং বর্তমান যে আশুরপানিরপাল লাইব্রেরির প্রায় 20,000-এর মতো মাটির ফলক যে আছে, সেগুলো ধ্বংসাবশেষ থেকে তারা উদ্ধার করেছিল, সেই জিনিসগুলো তারা এখানে সংরক্ষণ করেছে। তো এই আশুরপানিরপাল লাইব্রেরির বিকাশটা কিভাবে হয়, আমরা যদি বলি যে এই দ্বিতীয় সার্গন যে লাইব্রেরিটা প্রতিষ্ঠিত করেছিল, এবং প্রতিষ্ঠা করার পর রাজা আশুরপানিরপাল যখন তার রাজকীয় যে রাজধানী আছে সেটা কিন্তু স্থানান্তর করে এই নিনেভায় নিয়ে আসেন, উনি স্থানান্তর করেন ওনার রাজকীয় রাজধানীকে। তো এই রাজকীয় রাজধানীটা নিনেভায় স্থানান্তর করার সাথে সাথেই উনি যে ওই প্রাচীন গ্রন্থাগারটি যেটা ছিল, ওই আগে আহ দ্বিতীয় সার্গনের যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য থেকে উনি এটা স্থানান্তর করে নিয়ে আসেন। তো স্থানান্তর করার সাথে সাথেই উনি গ্রন্থাগারটিও হচ্ছে স্থানান্তর করে এই নিনেভায় এটা স্থানান্তর করেন, এবং নিনেভাই হচ্ছে আশুরপানিরপাল তার এই গ্রন্থাগারটি সংগ্রহ করে থাকেন। এবং ওই যে তার রাজ্য পরিচালনা করার জন্য যে রাজ দরবার ছিল, সেখানে ৪র্থ তলায় তিনি এই লাইব্রেরিটি স্থাপন করেন। পরবর্তীতে এই লাইব্রেরিতে অনেক পৃষ্ঠপোষকতা বা বিভিন্ন ধরনের লোকবল নিয়োগ করার কারণে এটা অনেক আধুনিক এবং ওই সময়ের একটা সমৃদ্ধশালী এবং সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও মানে পরিচিতি লাভ করে। এবং পরবর্তীতে ওই রাজার নামেই লোকজন এই লাইব্রেরির নামকরণটি আশুরপানিরপাল লাইব্রেরি হিসেবেই পরিচিতি লাভ করে অটোমেটিক্যালি। এটা কিন্তু ওই রকম করে রাজার নিজের দেয়া নাম না যে এটা রাজা আশুরপানিরপাল লাইব্রেরি, তা কিন্তু না। এটা বিভিন্ন ধরনের সমৃদ্ধশালী একটা সংগ্রহ হওয়ার কারণে পরবর্তীতে এটা একটা গুরুত্বপূর্ণ আহ সংগ্রহশালা হিসেবে অভিহিত হয়, যেটা পরবর্তীতে আশুরপানিরপাল গ্রন্থাগার নামে এটা পরিচিতি লাভ করে। তো এই আশুরপানিরপাল যে রাজা ছিলেন তার সরাসরি তত্ত্বাবধানে কিন্তু এই লাইব্রেরিটি বিকাশ ঘটে, এবং তার তত্ত্বাবধানে তিনি বিভিন্ন ধরনের লোক নিয়োগ করে, যারা হচ্ছে এই জিনিসটা তার আশেপাশের যে রাজ্য, ওই রাজ্য তো আছেই তার নিজের রাজ্য, এবং আশেপাশের রাজ্য থেকে
কে কি বিষয় রচনা করতো, রাজা তাদেরকে বিভিন্ন ধরনের লোক নিয়োগ করে, তাদের মাধ্যমে সেই লাইব্রেরির যে সামগ্রীগুলো সমূহ আছে সেগুলো সে প্রতিনিধি পাঠিয়ে সেগুলো সংগ্রহ করতে থাকে। এবং এই সংগ্রহগুলো সংগ্রহ করার ফলে বিভিন্ন ধরনের যে দলিল দস্তাবেজ আছে বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লেখনী আছে, সেই লেখনীগুলো সংগ্রহ করার মাধ্যমে এটা একটা সমৃদ্ধশালী লাইব্রেরি হিসেবে বিকাশ লাভ করে। তাহলে আমরা এই বিকাশটাকে এইভাবে আশুরবাণীপাল লাইব্রেরি বিকাশটা যদি বলি, তাহলে হচ্ছে নিনেভায় স্থানান্তর করার পরে বিভিন্ন ধরনের সংগ্রহগুলো এখানে সংরক্ষণ করার মাধ্যমেই কিন্তু এই লাইব্রেরির একটা বিকাশ ঘটে এবং পরবর্তীতে এটা আশুরবাণীপাল লাইব্রেরি হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। এটার হচ্ছে বিকাশের অংশটুকু। এরপরে গ্রন্থাগারের সংগ্রহ সমূহ, অর্থাৎ আশুরবাণীপাল লাইব্রেরিতে কি পরিমাণ সংগ্রহগুলো ছিল সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যে আশুরবাণীপাল গ্রন্থাগারটিতে আমরা যদি বলি যে প্রায় 30,000 সংগ্রহ এখানে ছিল এবং এই সংগ্রহগুলো ছিল হচ্ছে মাটির ফলকে। যেহেতু ওই সময়ে খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে ওই সময় কিন্তু এইরকম কোনো লেখন সামগ্রী তেমন ছিল না বললেই চলে। যাদের মাটির চাকতি বলা হয় বা মাটির ফলক বলা হয়। অর্থাৎ মাটিগুলোকে একটা নির্দিষ্ট একটা শেপ দিয়ে সেই শেপের দেওয়ার পরে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের দাগ দিয়ে বা বিভিন্ন ধরনের অঙ্কন করে সেখানে লেখাগুলো রচনা করা হতো। করার পরে সেগুলো আগুনে পুড়িয়ে বা রোদে শুকিয়ে বা বিভিন্ন ধরনের ওই সময়ের তারা রোদে শুকানো এবং আগুনে পুড়িয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের মাটির ফলক তৈরি করতো। সেখানে আগে মাটির ফলক তৈরি করার পরে বা মাটির চাকতি তৈরি করে সেখানে তারা লিখতো, লেখার পরে সেগুলো আগুনে পুড়িয়ে বা রোদে শুকিয়ে সেই ফলকগুলো তারা গ্রন্থাগারে সংরক্ষণ করতো। সাধারণত একটি মাটির ফলক আমরা যদি বলি যে একটা ডকুমেন্ট লেখার জন্য বা একটা দলিল লেখার জন্য একটা মাটির ফলকে ওইরকম ভাবে হতো না, 2-3টা কমপক্ষে মাটির ফলক লাগতো। এক্ষেত্রে তারা হচ্ছে 2-3টে মাটির ফলককে পাশাপাশি একসঙ্গে তারা এই জিনিসটি সংরক্ষণ করতো। এই ধরনের টোটাল মাটির ফলক ছিল 30,000, যার টোটাল সংখ্যা ছিল হচ্ছে 10,000 রচনাবলী অন্তর্ভুক্ত ছিল। আমরা যদি অ্যাভারেজে বলি তাহলে প্রত্যেক 3টা মাটির ফলক নিয়ে একটা করে রচনা সামগ্রী হতো, বা কোনোটা 4-5টা মিলে হতো, কোনোটা আবার 2টা নিয়ে হতো, আবার কোনো মাটির ফলক একটা নিয়ে একটা রচনা সামগ্রী হতো। তাই এখানে টোটাল 30,000 ফলকের মধ্যে 10,000 রচনা সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এরপরে এই সংগ্রহের মধ্যে আমরা যদি বলি যে ওই যে দ্বিতীয় সারগণ যিনি ছিলেন, যিনি এই আশুরবাণীপাল লাইব্রেরি প্রথম ভিত্তি স্থাপনকারী, তো এই দ্বিতীয় সারগণের কাছ থেকে উত্তরাধিকার সূত্রেই কিন্তু রাজা আশুরবাণীপাল বেশ কিছু রচনা সামগ্রী সে ওখান থেকেই নিয়ে এসেছিল। এরপরে উনি আশেপাশে বিভিন্ন রাজ্য থেকে এইগুলো সংগ্রহ করতো এবং তারা যে এই দ্বিতীয় সারগণের যে সামগ্রীগুলো ছিল সেগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়ার পরে আর বাকি যেগুলো উনি সংগ্রহ করেছিলেন সেগুলো অধিকাংশই ছিল হচ্ছে অএশীরীয় লেখা। অর্থাৎ উনি এশীরীয় রাজা ছিলেন এবং এশীরীয় ভাষায় কথা বলতেন, কিন্তু এশীরীয় ভাষার ওই রকম তথ্য সামগ্রী খুব একটা বেশি ছিল না। এই জন্য অএশীরীয় যে আশেপাশের রাজ্য যারা অন্য ভাষায় কথা বলতো বা অন্য ভাষায় লিখতো সেই লেখন সামগ্রীগুলো তারা সংরক্ষণ করতো এবং এক্ষেত্রে কি হতো যে এই যে সামগ্রীগুলো সংরক্ষণ করতো সেগুলো বিভিন্ন ধরনের অনুবাদকারক বা লিপিকারের মাধ্যমে সেই জিনিসগুলো উনি আবার নতুন করে অনুবাদ করে আবার নতুন করে লিপিবদ্ধ করে ওই লাইব্রেরিতে সংরক্ষণ করতেন। আর আমরা জানি যে আশুরবাণীপাল নিজে একজন ধর্মীয় ভক্ত ছিলেন, অর্থাৎ ধর্মের প্রতি তার অগাধ একটা ইয়ে ছিল। উনি যে ধর্মে বিশ্বাস করতেন সেই ধর্মের প্রতি তার একটা অগাধ বিশ্বাস ছিল। এই ধর্মীয় বিশ্বাস থেকে উনি ধর্মীয় রচনাবলী, শ্লোক, মন্ত্র বা ওই ধর্মীয় যারা যাজক ছিলেন বা যারা আগে যারা ধর্মীয় যাজক যারা মারা গিয়েছেন তাদের জীবনী, এই সম্পর্কিত অনেক ধরনের লেখা সংগ্রহ করার প্রতিও তার একটা আগ্রহ ছিল। এই জন্য বিভিন্ন ধরনের আশেপাশের রাজ্যের যে মন্দির বা এরকম যে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোতে যে সংগ্রহগুলো ছিল সেগুলো তিনি বিভিন্ন রকম প্রতিনিধি পাঠিয়ে সেই লেখাগুলো উনি নিয়ে এসে তার এই আশুরবাণীপাল রাজা তার এই গ্রন্থাগারে এই জিনিসগুলো সংরক্ষণ করতেন। এখন আমরা এই যখন ধ্বংসাবশেষ 19 শতাব্দীর শেষের দিকে এই ব্রিটিশ একটা প্রজেক্টের মাধ্যমে যখন এই ধ্বংসাবশেষ থেকে আমরা এই প্রত্নতত্ত্ববিদরা যখন এই তথ্যগুলো সংগ্রহ করে তখন কিন্তু 20,000 চাকতির মতো প্রায় অক্ষত অবস্থা তারা পেয়েছে। এটা ইতিহাসবিদদের মতে অনেকেই বলেন যে এটা হচ্ছে আহ দুই সম্প্রদায়ের সংঘর্ষের মাধ্যমে রাজা আশুরবাণীপাল প্রয়াত হওয়ার পরে তার যে পরবর্তী প্রজন্ম যারা ছিল তাদের মধ্যে বিভিন্ন ধরনের কোন্দলের কারণে অএশীরীয় যারা ছিল আশেপাশের সাম্রাজ্যের যারা ছিল তারা এসে আক্রমণ করে এটা ধ্বংস করে দেয়, এই ভবনটা বা রাজদের দরবার আছে সেটা ধ্বংস করে দেয় এবং ওই লাইব্রেরিটাও ধ্বংস হয়ে যায়। এবং অনেকেই বলেন যে এশীরীয় যে সাম্রাজ্য ছিল সাম্রাজ্যের লোকদের প্রতি একটা
ক্ষোভ থেকে বা রাজাদের প্রতি একটা ক্ষোভ থেকে ওই রাজদরবারে ইনক্লুডিং ওই লাইব্রেরি সহ সবগুলোতে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিলেও ওই মাটির ফলকগুলো হওয়ার কারণে সেগুলো অনেকগুলো পুড়ে যায়নি, বা অনেক ইতিহাসবিদ বলেছিলেন যে প্রাচীর ছিল রাজদরবারে, সেই প্রাচীরের সীমানা প্রাচীর ছিল, সেই প্রাচীরের নিচে হচ্ছে এটা চাপা পড়ে যায়। পরবর্তীতে এই ব্রিটিশ যে প্রজেক্ট আছে প্রত্নতাত্ত্বিকবিদরা তারা হচ্ছে এই জিনিসটা উদ্ধার করেন, এবং সেখানে তারা প্রায় অক্ষত অবস্থায় 20,000 চাকতি তারা সুরক্ষিত অবস্থায় তারা পেয়েছিলেন, যেটা একেবারেই অক্ষত অবস্থা ছিল। বর্তমানে এই ব্রিটিশ মিউজিয়ামে এই চাকতিগুলো সংরক্ষিত আছে। এরপরে আমরা যদি বলি যে আশরপাণিপাল তার সংগ্রহগুলোকে, উনি যেহেতু একেবারে ধর্মীয় একটা অনেক ধার্মিক ছিলেন, তিনি এই সংগ্রহগুলোকে এশিরীয়দের তখনকার হচ্ছে বিদ্যার দেবতা বা লেখনির দেবতা যেটাকে বলা হয়, এই লেখনের দেবতা হচ্ছে নেবু নামে একজন আছে। এই নেবুর কাছে গ্রন্থাগারের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আশীর্বাদ চাইতেন। তার যে সংগ্রহগুলো ছিল অধিকাংশ সংগ্রহে তিনি একটা সিলমোহর ব্যবহার করতেন। ওই সিলমোহরে উনি গ্রন্থাগারে এই লেখনের দেবতা যে নেবুর কাছ থেকে সাহায্য প্রার্থনামূলক একটা করে ছাপ বা চিত্র অঙ্কন করে তার সিলমোহর উনি ব্যবহার করতেন। এই হচ্ছে সংগ্রহ সমূহর আমাদের বর্ণনা। তাহলে গ্রন্থাগারের আশরপাণিপাল গ্রন্থাগারের যে সংগ্রহগুলো ছিল, সংগ্রহ সম্পর্কে বলতে গেলে আমরা এই অংশটুকু লিখবো। তাহলে এই অংশটুকু লিখলে মোটামুটি একটা প্যারা হিসেবে পয়েন্ট পয়েন্ট আকারে আপনারা উল্লেখ করবেন। তাহলে আমরা টোটাল যদি এই সংগ্রহের সামারিটা বলতে চাই, তাহলে এখানে 30,000 ফলকের মধ্যে 10,000 রচনাবলী অন্তর্ভুক্ত ছিল, এটা আমরা বলতে পারি। এরপরে আমরা যদি আসি যে আশরপাণিপাল গ্রন্থের যে সংগ্রহগুলো ছিল, যে 30,000 মাটির ফলক যেটা ছিল, পোড়া মাটির ফলক, এবং 10,000 রচনা ছিল, সেগুলো উনি সংরক্ষণ করার পদ্ধতিটা কিরকম ছিল। বর্তমান যেমন আমরা লাইব্রেরিতে পাঠ্যপুস্তক সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি, সেটা যেন পোকায় না কাটে, বা এক লাইব্রেরির যে পাঠকরা আছে তারা ব্যবহার করার কারণে যেন সহজে এটা ধ্বংস নষ্ট না হয়ে যায়, সেজন্য কিন্তু আমরা বইয়ের উপরে একটা কাভার লেমিনেশন যেটাকে বলে সেটা আমরা করে থাকি, অথবা বিভিন্ন ধরনের ত্রুটিকরণ ফিউমিগেশন করে থাকি। এই ধরনের কাজগুলো আমরা করে থাকি, কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি বইগুলো সংরক্ষিত রাখার জন্য। ঠিক এই আশুরপানিরপাল যে রাজা আশুরপানিরপাল যে আশুরপানিরপাল লাইব্রেরি তৈরি করেছিলেন, সেখানে কিন্তু সেই যে পাঠ্য সামগ্রীগুলো সংরক্ষণ করার পদ্ধতি কিন্তু আমরা বর্তমান সমাজে এরকম সেই রকম আধুনিক হিসেবে আমরা কিন্তু দেখি। অর্থাৎ তিনি ওই সংগ্রহশালাগুলো যেন সহজেই ধ্বংস না হয়, নষ্ট না হয়, সেগুলোর জন্য উনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেগুলো সংগ্রহ করার জন্য, অর্থাৎ যদি কোনো একটা ডকুমেন্টের একটা কপি থাকে, তাহলে সেগুলোকে আবার দ্বি-নকল তৈরি করা, এই তৈরি করার জন্য নকল নেবিশ উনি নিযুক্ত করেছিলেন, যেন ওই ভাষা বুঝতে পারে, সেই ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে পারে। বা যেহেতু ওই সামগ্রীগুলো অধিকাংশ অএশিরীয় ছিল, অর্থাৎ এশিরীয় ভাষায় ছিল না, এই জন্য উনি অন্যান্য যে ভাষায় ছিল সেই ভাষা সম্পর্কে জানার জন্য, বিশেষ করে ওই আগের ভাষাগুলো ছিল হচ্ছে সুমেরীয় এবং বেবিলনীয় ভাষা, এই সুমেরীয় এবং বেবিলনীয় ভাষা সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করার জন্য রাজা বিভিন্ন ধরনের লোক নিয়োগ করে সেই বিষয় সম্পর্কে দক্ষ হওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের লোক নিয়োগ করতেন, যেন তারা ওই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারে, এবং সেগুলোকে ওই সুমেরীয় এবং বেবিলনীয় ভাষা থেকে এশিরীয় ভাষায় যেন অনুবাদ করে সেই বিষয় সম্পর্কে উনি লোক নিয়োগ করতেন। আবার যেগুলোর কপি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আবার নকল করে উনি আবার নতুন করে তৈরি করতেন। এই জন্য উনি নকল নেবিশ নিযুক্ত করতেন, এবং তাদেরকে কিন্তু রাজা নিজেই পৃষ্ঠপোষক করতেন, এবং তারা মোটামুটি যদি সমাজের আমরা বলি তাহলে উচ্চ লেভেলের তারা ছিলেন। অর্থাৎ রাজা এবং রাজার সাথে রাজ্য পরিচালনা করার জন্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা সেনাপতি বা এই ধরনের লেভেল থাকে, তাদের পাশাপাশি তাদের অবস্থান ছিল। অর্থাৎ ওই সময় তাদের মর্যাদা অনেক উপরে ছিল, এবং তাদেরকে অনেক টাকা বেতন দিয়ে রাজা হচ্ছে এই গ্রন্থাগারে যারা স্টাফ ছিলেন, অর্থাৎ বর্তমান সমাজে যারা লাইব্রেরিয়ান বা ইনফরমেশন সায়েন্টিস্ট বা ডকুমেন্টালিস্ট বলা হয়, ওই সময় তাদের ওই রকম পদ হয়তো বা ছিল না, কিন্তু তাদের অন্য কোনো নামে অভিহিত করা হতো, কিন্তু তাদের পদমর্যাদা কিন্তু অনেক উপরে ছিল, অর্থাৎ রাজাদের পরে পরেই তাদের হচ্ছে অবস্থান ছিল। এবং তাদের বিভিন্ন ভাষা সম্পর্কিত জানার জন্য তাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম উনি পরিচালনা করেছিলেন, এবং এগুলোর মাধ্যমে তারা হচ্ছে বিভিন্ন ধরনের যে সুমেরীয় এবং বেবিলনীয় ভাষা সেই সম্পর্কে দক্ষতা অর্জন করে তারা নতুন করে ওই জিনিসগুলো অনুবাদ করে রচনা করতেন, বা অন্যান্য নকল নেবিশ নিযুক্ত করে তারা হচ্ছে একটা কপি থেকে আরেকটা কপি তৈরি করতেন। এইভাবে তারা এই জিনিসগুলো সংরক্ষণ করতেন। এছাড়া আর একটা মজার বিষয় হচ্ছে, এশিরীয় রাজা তখনকার যুগে উনি বিভিন্ন ধরনের প্রতিনিধি নিয়োগ করে আশেপাশের রাজ্য, নিজের রাজ্য তো আছেই, আশেপাশের রাজ্যের যতগুলো লিখন সামগ্রী থাকতো উনি সংগ্রহ করার জন্য নির্দেশনা দিতেন। কিন্তু সেই সামগ্রীগুলো সংগ্রহ করার পরে
উনি কিন্তু কোন সামগ্রীগুলো বা কোন ডকুমেন্টটা বা কোন মাটির ফলকটা তার সংগ্রহশালায় স্থান পাবে আর কোনটা পাবে না সেটা কিন্তু উনি একাই নির্ধারণ করতেন। অর্থাৎ রাজার ইচ্ছা শক্তির উপরে নির্ধারণ করতো। রাজার সাথে সাংঘর্ষিক বা রাজের মতের সাথে বা ধর্মের সাথে অমিল কোনো বিষয় উনি সাধারণত তার সংগ্রহশালায় রাখতেন না। যেটা কথা আমরা সোজা কথা বলি সেন্সরশিপ আরোপ করা, যেটা আমাদের এই আধুনিক লাইব্রেরির ক্ষেত্রে আমরা বলি। সেই সময় কিন্তু রাজা আশুরপানির এই সেন্সরশিপ এর বিষয়টা ছিল। তবে সেন্সরশিপ আরোপ যাই করুক না কেন, উনি কিন্তু সকল ধরনের লিখিত সামগ্রী বা ডকুমেন্ট গুলো সংগ্রহ করার ব্যাপারে ওনার প্রতিনিধিদেরকে উৎসাহিত করতেন। কিন্তু সেই সময় ওই সংগ্রহের ক্ষেত্রে উনি এই সেন্সরশিপও আরোপ করতেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই রাজা আশুরপানির এই লাইব্রেরিতে যে সংগ্রহগুলো ছিল, যে মাটির ফলকগুলো ছিল, সেই সময় কিন্তু চোর ছিল। এখনো যেমন লাইব্রেরিতে বই চুরি করার জন্য অনেক লাইব্রেরি থেকে বই চুরি করে, সেই সময় চোর ছিল। এবং চোরি ঠেকাতে উনি কিন্তু এই বুক কার্স বা পুস্তকের অভিশাপ নামে একটা জিনিস উনি প্রবর্তন করেন। সেই বুক কার্স বা পুস্তকের অভিশাপটা উনি যে মাটির ফলকগুলো ছিল ফলকের শুরুতে বা শেষে উনি সেটা সংযুক্ত করতেন। সেটা ছিল এই যে জিনিসটা প্রবর্তন করেছে সেটা এরকম যে পুস্তক চোর যারা আছে তাদের হচ্ছে ধ্বংস এবং দেবতার অভিশাপ তাদের উপর, এইরকম একটা লেখা থাকতো যে পুস্তক চোরদের জন্য ধ্বংস এবং তাদের খোদার অভিশাপ দেবতার অভিশাপ, এইরকম একটা মেসেজ লেখা থাকতো, যাতে ওই মাটির ফলকগুলো বা যে প্রাচীন যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো যেন কেউ চুরি না করে, সেই যথাযথভাবে সংরক্ষণ করার জন্য উনি এই জিনিসটা আহ আহ প্রত্যেকটা লিপির শেষে বা শুরুতে এই জিনিসটা বা লিপির মাঝে এই জিনিসটা উনি লিখে রাখতেন, যেন পাঠকরা এই চুরি না করে এই জন্য এটা লিখে রাখতেন। তাহলে এইভাবে হচ্ছে আশুরপানিপাল তার যে সংগ্রহশালাগুলো আছে সেগুলো উনি সংরক্ষণ করতেন। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো যে আশুরপানিপাল গ্রন্থাগারের ব্যবহারকারী। আমরা এই চিত্রের মাধ্যমে দেখতেছি যে এটা কল্পিত একটা চিত্রকর্ম, যে তখনকার যুগের যে রাজার যে সংগ্রহশালা ছিল আশুরপানিপাল লাইব্রেরি, সেই লাইব্রেরি কিন্তু এই যে রকম দেখতেছেন অনেকটা এইরকমই ছিল। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে লাইব্রেরির যে পাঠ্য সামগ্রীগুলো আছে সেগুলো মাটির ফলকের মধ্যে থাকতো। এছাড়াও এই লাইব্রেরি কিন্তু অনেকগুলো কক্ষে, বিশাল বিশাল কক্ষ, অনেকগুলো কক্ষের সমন্বয়ে এই লাইব্রেরিটা গঠিত হয়েছিল। তো এখানে একটা লাইব্রেরিতে বিভিন্ন ধরনের কক্ষ এবং কক্ষ ভিত্তিক তারা বিভিন্ন বিষয়ে শ্রেণীকরণ করতো। আমরা যেমন বর্তমান আধুনিক শ্রেণীকরণ করার ক্ষেত্রে আমরা ডিডিসির ব্যবহার দেখি, ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন শ্রেণীকরণ স্কিম, এছাড়া আরো অনেক ধরনের শ্রেণীকরণ স্কিম আছে। সেই শ্রেণীকরণ স্কিমগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই সামগ্রীগুলো সংরক্ষণ করে থাকি, বিষয়ভিত্তিক সাজিয়ে রাখি। কিন্তু তখনকার যুগে রাজা আশুরপানিপাল এরকম একটা আধুনিক ছিলেন যে সে হচ্ছে বিভিন্ন কক্ষ ভিত্তিক বিভিন্ন বিষয়গুলো সংরক্ষণ করতেন। অর্থাৎ যেখানে রাজ্য পরিচালনা সংক্রান্ত বিষয় থাকতো সেখানে সেগুলো থাকতো, যেখানে আইন কানুন সম্পর্কে থাকতো সেখানে আইন কানুন, যেখানে অর্থ বাণিজ্য বিষয়ক থাকতো সেখানে অর্থ বাণিজ্য বিষয়ক, যেখানে ধর্মীয় বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকতো সেখানে ধর্মীয় বিষয়গুলো, এইভাবে উনি এই জিনিসগুলো রাখতেন। তো এর ব্যবহারকারীরা যারা যে বিষয়ের উপরে পড়তে চাচ্ছেন সেই বিষয়ের জন্য পড়ার জন্য সেই নির্দিষ্ট কক্ষগুলো ব্যবহার করতেন। আর এখানে একটা বিষয় হচ্ছে সজ্জিত করতো তারা বিভিন্ন মাটির ফলকে। এছাড়া ওই লাইব্রেরির যে কক্ষগুলো ছিল, কক্ষগুলোর যে দেয়াল ছিল, দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের বই পুস্তক ওখানে লিপিবদ্ধ আকারে থাকতো। অর্থাৎ দেয়ালে দেখে দেখেও তারা হচ্ছে পড়তে পারত। বর্তমান যুগের লাইব্রেরিতে যেমন আমরা আধুনিক লাইব্রেরিগুলোতে অনেক ধরনের কিওস্ক বোর্ড, ডিজিটাল বোর্ড দেখেছি, যেখানে লাইব্রেরি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য বা লাইব্রেরি সম্পর্কে বিভিন্ন ধরনের রেফারেন্স ম্যাটেরিয়ালস গুলো আমরা দেখতে পারি, বা বিভিন্ন ধরনের ম্যাপ বা গ্লোবস এরকম ওয়ালে সাঁটানো থাকে সেগুলো দেখতে পারি। ঠিক ওই রকম প্রাচীন যুগের ওই আশুরপানিপাল লাইব্রেরিতে এইরকম ছিল। এবং সেখানে এর ব্যবহারকারীরা মোটামুটি রাজা আশুরপানিপাল যত ওই সাম্রাজ্যের যারা পণ্ডিত ব্যক্তি ছিল, যারা পড়াশোনা করতে চায় সবার জন্য উন্মুক্ত ছিল। এখানে এই কথাটা বলার কারণ হচ্ছে আগেকার যুগের যে লাইব্রেরি গুলো ছিল, প্রাচীন লাইব্রেরি গুলো ছিল, সেগুলো কিন্তু সাধারণত সবার জন্য উন্মুক্ত ছিল না। আমরা যদি বলতে চাই তাহলে হচ্ছে মোটামুটি রাজ্য পরিচালনার সাথে সম্পৃক্ত বা রাজ পরিবারের লোকজন বা ওর সাথে সম্পৃক্ত যারা আছে, যে আহ আহ, রাজার সাথে বড় বড় পদের যারা আছে তাদের ফ্যামিলির লোকজন ছাড়া অন্য লোকরা ব্যবহার করতে পারতো না। কিন্তু রাজা আশুরপানিপাল মোটামুটি পড়াশোনার প্রতি যারা আগ্রহী, যারা পণ্ডিত ব্যক্তি, তার সবার জন্য এই জিনিসটা উন্মুক্ত করেছেন এবং সবাই এটা ব্যবহার করে থাকতো। এবং এখানে ব্যবহারকারী এবং লিপিকাররা একসঙ্গে পড়াশোনা করতো। সেটা কি রকম? ধরে নেন যে একজন লিপিকার কোন একটা বিষয় সম্পর্কে বুঝতেছে না, একজন পাঠক ওই বিষয় সম্পর্কে জানে, সে পড়ার পরে সে বলতেছে এটা এই বিষয়ে তুমি এটা লিপি করে রাখো। তো এখানে ওই সম্রাট কর্তৃক নিয়োজিত অসংখ্য লিপিকার ছিল এবং পণ্ডিত গ্রন্থাগাররা ছিল। তারা এই জিনিসগুলো সংকলন এবং সম্পাদনের কাজে ব্যস্ত থাকতেন একদিকে, আর একদিকে পাঠকরা
এগুলো ব্যবহার করতো, অর্থাৎ একসঙ্গে সম্পাদনা এবং লেখালেখির কাজ এবং পাঠক যারা ছিল তাদের পড়াশোনার কাজটা একসঙ্গে প্যারালালি চলতো। আর আমি যেটা বলেছিলাম যে কয়েকটি কক্ষ জুড়ে এই গ্রন্থাগারটি ছিল এবং গ্রন্থাগারের ফলকগুলো বিষয় অনুসারে বিভিন্ন কক্ষে সংরক্ষিত ছিল। এবার ব্যবহারকারী সম্পর্কে এই হচ্ছে তথ্য। এরপরে আমরা যেটা আসবো যে আশুরবাণীর গ্রন্থাগারের রচনা সমূহের শ্রেণীকরণ, অর্থাৎ শ্রেণী বিভাজনটা কিভাবে হতো। আমরা যদি বলি যে বর্তমান আমরা শ্রেণীকরণ একটা লাইব্রেরিতে কিভাবে করি, সেটা একটা ক্যাটালগ কার্ডের মাধ্যমে হতে পারে, অথবা আমরা আরো কিভাবে করতে পারি যে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ, যেটাকে আমরা ওপেক বলি, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে একটা লাইব্রেরি নির্দিষ্ট একটা ঠিকানা আছে, সেই ঠিকানায় ঢুকে লাইব্রেরিতে কি কি পাঠ্য সামগ্রীগুলো আছে সেই সম্পর্কে আমরা জানার জন্য বা কোন কোন বই কোথায় অবস্থান করবে সেই অবস্থান নির্ণয় করার জন্য আমরা কিন্তু অনলাইন খুঁজি বা ক্যাটালগ কার্ডের মাধ্যমে খুঁজি। ঠিক আশুরপানির পালের এই লাইব্রেরিটাও শ্রেণীকরণ করার ক্ষেত্রে বা সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষেত্রে অনেক বেশি স্মার্ট এবং আধুনিক ছিল। সেটা কি কারণে আমরা বলতে পারি যে এই গ্রন্থাগারের যে সংরক্ষিত মাটির ফলকগুলো বা মাটির চাকতি, যেগুলো পোড়া মাটির ফলকগুলো ছিল, সেগুলো কয়েকটা মাটির ফলক একটা নির্দিষ্ট পাত্রে, আবার একটা মাটির পাত্রে তারা সংরক্ষণ করতো। ধরে নিলাম যে 8 থেকে 10টা মাটির ফলক একটা নির্দিষ্ট মাটির পাত্রে তারা সংরক্ষণ করতো। সেই মাটির পাত্রটাকে আবার একটা নির্দিষ্ট সেলফ বা তাকের মধ্যে সংরক্ষণ করতে, এবং এই রকম করে বিভিন্ন ধরনের মাটির ফলকের আকারের উপর ভিত্তি করে বা মাটির পাত্রের আকারের উপর ভিত্তি করে একটা করে তাকে 10 থেকে 12টা আবার সাজিয়ে সুসজ্জিত করে রাখতো একটা তাকে। আবার নিচের তাকে এইরকম 10 থেকে 12টা, এইরকম করে প্রত্যেকটা তাকে 15 থেকে 20টা তাকে ভাগ থাকতো একটা দেয়ালের পাশাপাশি। এইভাবে এই জিনিসগুলো সজ্জিত রাখতো এবং প্রত্যেকটা ওই সময়ে বিষয়ভিত্তিক সজ্জিত করে রাখা হতো। অর্থাৎ কোনো একটা বিজ্ঞানের জায়গায় সাহিত্যের কোনো একটা ডকুমেন্টস সেটা আমরা দেখতে পারতাম না, বা রাজ্য পরিচালনা সংক্রান্ত কোনো একটা বিষয়ের সাথে বিজ্ঞান সম্পর্কিত কোনো একটা বিষয় বা ধর্মীয় কোনো একটা বিষয় সেই রকম এলোমেলো থাকতো না, অর্থাৎ বিষয়ভিত্তিক সেই জিনিসগুলো সংরক্ষণ করতো। তাহলে সেই সময় শ্রেণীকরণ করার ক্ষেত্রে তারা হচ্ছে একটা মাটির পাত্রে 8 থেকে 10টি মাটির ফলক রাখতো এবং সেই মাটির ফলকটাকে আবার নির্দিষ্ট একটা তাকে সংরক্ষণ করতে, এইভাবে পাশাপাশি বিষয়ভিত্তিক তারা একটা করে তাকে সেই জিনিসটা সজ্জিত করতো। এটা একটা বিষয় ছিল। এরপরে আরেকটা মজার বিষয় ছিল, বর্তমানে আমরা যেমন ক্যাটালগ কার্ডে বা ক্লাস নাম্বার বা ক্লাসিফিকেশন নাম্বার বলি, সেই রকম নাম্বার দিয়ে আমরা কিন্তু বইয়ের অবস্থান নির্ণয় করি বা বইয়ের বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন আপনারা শুরুতে একজনের একটা ক্লাসে পড়েছিলেন যে ডাব্লিউ.এস. মেরিল কর্তৃক প্রণীত পুস্তক শ্রেণীকরণের যে নীতিমালাগুলো আছে, অর্থাৎ কোন বইয়ের কি ধরনের আহ নীতিমালার আলোকে আমরা পুস্তক শ্রেণীকরণ করব, সেই নীতিমালার অনুযায়ী কিন্তু আমরা এখন এই আধুনিক যুগে পুস্তক শ্রেণীকরণ করব। কিন্তু সেই রাজা আশুরবাণীর পাল সেই সময়ে পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে উনি এই ধরনের নীতিমালাগুলো দিয়েছেন। তো এই নীতিমালার আলোকে কিন্তু আমরা ওই মানে দেখতে পারি যে প্রাচীনকালেও তারা এরকম আধুনিক এবং নীতিমালাগুলো ফলো করতো। তারা কি করতো যে প্রতিটা মাটি একটা নির্দিষ্ট মাটির পাত্রে রাখতো, সে প্রত্যেকটা ফলকে একটা ট্যাগ বা একটা সিম্বল বা একটা চিহ্ন তারা জুড়ে দিত, যেটাকে আমরা বর্তমান আধুনিক সমাজে কল নাম্বার হিসেবে আখ্যায়িত করি, বাংলায় যেটাকে ডাক সংখ্যা বলা হয়। সেই জিনিসটা তারা জুড়ে দিত এবং মাটির ফলকের ধারণকারী যে পাত্রটা ছিল সেই ধারণকারী পাত্রের মধ্যে তারা একটা আলাদা ট্যাগ বা একটা কোড নাম্বার তারা ব্যবহার করত। তাহলে তারা প্রত্যেকটা ফলকে একটা ট্যাগ নাম্বার দিত, মাটির যে পাত্রটা যেখানে 8টা বা 10টা মাটির চাকতি রাখতো সেখানে একটা ট্যাগ নাম্বার দিত, এবং যে তাকটা ছিল, যে সেলফটা ছিল, সেই সেলফের মধ্যে তারা একটা ট্যাগ নাম্বার দিত। এরপরে যে কক্ষের মধ্যে এই সেলফ, তাক বা মাটির ফলকগুলো থাকতো, সেই কক্ষের দরজার মধ্যে তারা একটা আবার চিহ্ন সাটাই দিত যে এখানে এই বিষয়ের এই মাটির ফলকগুলো আছে। তাহলে কি, যখন কোন একজন ব্যবহারকারী ব্যবহার করতে তখন তখন সে কক্ষের দরজায় দেখতে পারতো কোন বিষয়ের উপর রাখা আছে, সেখানে ঢোকার পরে তাকগুলো যে আছে সেই তাকের মধ্যে তারা দেখতে পারে বা সেলফের মধ্যে দেখতে পারে যে এখানে কোন কোন বিষয়গুলো আছে। এই বিষয়গুলো থেকে সে একদম কাঙ্ক্ষিত যে মাটির পাত্র কোন বিষয় আছে সেই বিষয় সম্পর্কে তারা আইডেন্টিফাই করতে পারে। অর্থাৎ আমরা বৃহৎ থেকে ক্ষুদ্রতর দিকে এখানে সিম্বল ব্যবহার করা হয়েছে, যেটা বর্তমানে এই আধুনিক শ্রেণীকরণ স্কিম যেটা আমরা বহুল ব্যবহৃত বাংলাদেশে হয়, ডিডিসি, ডিভাইড ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম, সেই শ্রেণীকরণ স্কিমের ধারণাটাও আমরা ওই আগের রাষ্ট্রপ্রাণী বা লাইব্রেরির মধ্যে পাই। যেমন আমরা সমগ্র জ্ঞান ভান্ডারগুলোকে 10 ভাগে ভাগ করা হয়েছে, এরপরে প্রত্যেকটা 10 ভাগের একটা ভাগ নেই, সেটা আবার 10 ভাগ, 10 ভাগের যদি আরেকটা ভাগ নেই, অত ক্ষুদ্রাকৃতি ভাবে 10 ভাগে ভাগ করা হয়েছিল। তখনকার সময়েরও এই যে সামগ্রীগুলো ছিল, যে মাটির ফলকগুলো ছিল, সেগুলো কিন্তু তারা এইভাবে সজ্জিত করেছে। বর্তমান ওই প্রত্নতাত্ত্বিকবিদরা মোটামুটি যেভাবে পেয়েছিল বা যেরকম সাজানো ছিল বলে কল্পনা করেছিল, বর্তমানে এই ব্রিটিশ মিউজিয়ামে এই যে প্রাচীন ধ্বংসাবশেষ গুলো আছে সেগুলো কিন্তু তারা ওইভাবে সাজিয়ে রাখার
চেষ্টা করেছে। অর্থাৎ একটা মাটির পাত্রে ৮ থেকে ১০টা ফলক রাখা আছে, আবার তার পাশেরটা এরকম করে রাখা আছে। এইভাবে একটা করে সেলফে তারা এইভাবে সজ্জিত করত। তার আকৃতি মানে কতটুকু ভারত, সেগুলোর উপরে তারা সেইভাবে জিনিসগুলো সংরক্ষণ করতো। অর্থাৎ কিছু মাটির ফলক ছিল ছোট আকৃতি, সেখানে অনেকগুলো রাখতো। আবার যেগুলো বড় আকৃতি ছিল এবং অনেক ওয়েট ছিল, সেগুলো কম এখানে জায়গা পেত। এইরকম করে তারা সজ্জিত করতো। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারি শ্রেণীকরণের একটা ধারণা। এরপরে আমরা যদি বলি যে প্রতিটি কক্ষের দেয়ালে এবং দরজায় তারা হচ্ছে ঝুলানো থাকতো যে ওই কক্ষে কোন কোন রচনাবলীগুলো আছে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে এখানে ওই রুমের ভিতরে কিভাবে থাকতো সেটা আমরা দেখাচ্ছি, এবং প্রতিটা কক্ষের দেয়ালে এবং দরজার বাইরেও কিন্তু সেই জিনিসটা থাকে, কোন কোন বিষয়ের ডকুমেন্ট গুলো ওখানে আছে সেইভাবে তারা শ্রেণীকরণ করতো বা ক্লাসিফাইড করে সাজিয়ে রাখতো। এবং কক্ষের দরজার কাছেই রাখা হতো এক বা একাধিক ফলক। এই এক বা একাধিক ফলক কক্ষের দরজার অনেক সময় বাইরে রাখা হতো, আবার দরজার ভিতরে ঢুকেই তারা দেখতে পারতো যে এক বা একাধিক ফলক থাকতো। সেগুলো কি হতো? বিষয়ের সূচি, অর্থাৎ বর্তমান যেটাকে আমরা ইন্ডেক্স বা বলে থাকি, সেই ইন্ডেক্স আকারে রাখতো। অর্থাৎ ওই রুমের ভিতরে কোন কোন শেলফে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো তারা বর্ণের ক্রমানুসারে অ্যালফাবেটিক্যালি সেগুলোকে সজ্জিত করতো। তখনকার যুগে সেখানেও কিন্তু বর্ণের ক্রমানুসারে তারা সজ্জিত করতো, যেটাকে আমরা ইন্ডেক্স, বর্তমান আধুনিক যুগে ইন্ডেক্স বলে থাকি। এরপরে তারা গ্রন্থপঞ্জির ভূমিকা পালন করতো। অর্থাৎ এই যে এক বা একাধিক ফলকগুলো থাকতো সেগুলো ইন্ডেক্সের মতো কাজ করতো, অথবা গ্রন্থপঞ্জির ভূমিকা পালন করতো। অর্থাৎ ওই রুমের ভিতরে যদি ১০০টা রচনা সামগ্রী থাকে, তাহলে ওই ১০০টা রচনার তালিকা একটা থাকতো। এবং আমরা এই ব্যাখ্যার মাধ্যমে বলতে পারি যে আশুরপানির তার যে লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল সেটা অবশ্যই বিজ্ঞানসম্মত ভাবে সাইন্টিফিক্যালি সে তার পাঠ্য সামগ্রীগুলো বা যে রচনা সামগ্রীগুলো ছিল সেগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত ভাবে শ্রেণীকরণ করা, বিষয় ভিত্তিক সাজিয়ে গুছিয়ে রাখতেন। এর ফলে ওই সময় যারা পাঠক ছিলেন তারা কম সময়ের মধ্যে তার কাঙ্ক্ষিত যে জিনিসটা পড়ার সেই জিনিসটা তারা খুঁজে পেতেন, এবং তারা মুহূর্তের মধ্যেই সেই জিনিসটা কম সময়ের মধ্যে সেটা খুঁজে সেই জিনিসটা ব্যবহার করতেন। এবং ওই সময় দেখা যেত যে কিছু কিছু ডকুমেন্ট গুলো ছিল যে এগুলোর অবস্থা খুবই নাজুক, অর্থাৎ যে ডকুমেন্ট গুলো অবস্থা খুবই নাজুক সেগুলো খুব বেশি ব্যবহার হতো, আবার যেগুলো অনেক ভালো অবস্থা থাকতো সেগুলো কম ব্যবহার হতো। এবং এই নাজুক যে জিনিসগুলো আছে সেগুলো যারা ওখানে লিপিবদ্ধকার বা যারা হচ্ছে ডিনকল করার কাজে নিয়োজিত ছিলেন তারা নাজুক যেগুলো ডকুমেন্ট আছে সেগুলোকে আবার নতুন করে কপি আকারে করতেন। এবং সেই সময় যে কপি করা, একটা থেকে একটা কপি করা, সেটা অনেক সময় সাপেক্ষ ছিল এবং এটা অনেক ব্যয়বহুল ছিল। এই হচ্ছে আমাদের ওই সময়ের লাইব্রেরির শ্রেণীকরণের যে পদ্ধতি সেটা ছিল। এরপরে আমরা যদি দেখি যে আশুরপানির যে গ্রন্থাগার ছিল সেই গ্রন্থাগারের সংগ্রহ সমূহের বিভাজন কিভাবে করতে, কি কি জিনিসগুলো ছিল বা কোন বিষয় ভিত্তিক, যে একটা বিষয়গুলো একটা রুমে, আরেকটা বিষয়গুলো আরেকটা কক্ষে, এই কক্ষ ভিত্তিক যে বিভাজনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা একটু আলোচনা করব। মোটামুটি শেষের দিকে আসছি আমরা। তো আশুরপানির আমরা শুরু দিয়ে বলেছিলাম যে বিজ্ঞানসম্মত উপায়ে তারা শ্রেণীকরণ করত। এই বিজ্ঞানসম্মত উপায়ে সাজিয়ে গুছিয়ে রাখার কারণে তার সংগ্রহগুলো ছিল হচ্ছে বিষয় ভিত্তিক, আলাদা আলাদা কক্ষ ভিত্তিক সজ্জিত করা। এখানে মোটামুটি আমরা ৯ ধরনের বিষয়গুলো সেই সময় রাজা আশুরপানির তার এই সংগ্রহগুলোর মধ্যে ৯টা প্রধান বিষয়গুলো এখানে ছিল। এর মধ্যে আমরা যদি প্রথম যদি বিষয়টা বলি সেটা হচ্ছে সরকার ও ইতিহাস সম্পর্কিত নথিপত্র। অর্থাৎ সেই সময় রাজা আশুরপানির তার রাজ্য পরিচালনা করতে গিয়ে তার রাজ্যের যে প্রশাসনিক যে কার্যক্রমগুলো, প্রশাসনিক যে দলিল দস্তাবেজগুলো ছিল সেগুলো কিন্তু লিখিত আকারে সংরক্ষণ করা হতো। যে দলিল দস্তাবেজগুলো ছিল সেগুলো উনি সংরক্ষণ করতেন। এবং প্রাচীন ইতিহাস সম্পর্কিত তার ওই রাজ্য পরিচালনার আগের বা তার আগের যে ডকুমেন্ট গুলো ছিল, ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত যে দলিলপত্র গুলো ছিল সেগুলো তিনি একটা কক্ষে সেই জিনিসগুলো সংরক্ষণ করতেন। তাহলে আমরা এগুলো পরীক্ষার খাতায় আপনারা পয়েন্ট আকারে লিখতে পারেন যে আশুরপানির গ্রন্থাগারের যে সংগ্রহগুলো ছিল, মাটির ফলকগুলো ছিল সেগুলো ভাবে বিভিন্ন ছিল, যার ফলে ব্যবহারকারীরা সহজে খুঁজে পেত নিচে কোন কোন বিষয়ের ডকুমেন্ট গুলো রাজা আশুরপানির সংগ্রহ করেছিলেন সেগুলো নিচে উল্লেখ করা হলো। এইভাবে লিখে আপনার পয়েন্ট আকারে লিখবেন যে ১ নম্বরে সরকার ও ইতিহাস সম্পর্কিত নথিপত্র। সরকার ও ইতিহাস সম্পর্কিত নথিপত্র বলতে রাজ্য পরিচালনা করতে গিয়ে রাজা আশুরপানির যে ধরনের সরকারি নথিপত্র তৈরি হতো সেই সরকারি নথিপত্রগুলো এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত যে নথিপত্রগুলো সেগুলো তিনি একটা কক্ষে সজ্জিত করতেন। এরপরে হচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সম্বন্ধে তথ্য। অর্থাৎ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সম্পর্কিত তথ্যগুলো বলতে আমরা বুঝি যে বিভিন্ন ধরনের পার্শ্ববর্তী দেশ বা যারা রাজ্য পরিচালনা করতো তাদের সময় বিভিন্ন ধরনের রাজ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তাদের প্রতিনিধি নিয়োগ করে রাজা আশুরপানির শুরুতে আমি বলেছিলাম আগের স্লাইডে
যে আশুরপানির তার রাজ্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিনিধি নিয়োগ করে নিজের রাজ্যে তো আছে, আশেপাশের রাজ্য থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো নিত এবং আশেপাশের ডকুমেন্ট গুলো আলাদা কক্ষে সজ্জিত করতে এই জন্য যে এগুলো কিন্তু অএশিরীয় ভাষার ছিল, যেগুলো এশিরীয় ভাষার ছিল না। এই জন্য সেই জিনিসগুলো ওই ধরনের যে ডকুমেন্ট গুলো উনি নিয়ে আসতেন সেগুলো উনি আলাদা একটা কক্ষে সজ্জিত করতেন। তবে আমরা বিভিন্ন ইতিহাসবিদরা বলেন যে আগেকার যুগে যারা রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে যারা থাকতেন তারা সাধারণত একেবারেই প্রাগৈতিহাসিক যুগের শেষের দিকের কথা। এই সময় কিন্তু রাজারা ওই রকম পড়তে লেখার ক্ষেত্রে অনেক পাণ্ডিত্য ছিল না, কিন্তু ইতিহাসবিদদের ধারণা মতে যে রাজা আশুরপানিরপাল নিজেই লিখতে এবং পড়তে পারতেন ভালোভাবে এবং উনি কয়েকটা ভাষা এশিরীয় ভাষার পাশাপাশি আশেপাশের রাজ্যের যে অএশিরীয় ভাষাগুলো ছিল সেই ভাষা সম্পর্কে তার একটা ধারণা এবং অভিজ্ঞতা ছিল এবং সেই ভাষাগুলো উনি পড়তে এবং লিখতে পারতেন। সেই জন্য উনি আশেপাশের যে রাজ্যের যে লেখনীগুলো আছে সেগুলো তিনি সংগ্রহ করতেন এবং সেগুলো তিনি পাঠোদ্ধার করার চেষ্টা করতেন এবং এশিরীয় ভাষায় সেগুলোকে অনুবাদ করার জন্য বিভিন্ন ধরনের লোক নিয়োগ করে সেই জিনিসগুলো আলাদা রুমে সংরক্ষণ করতেন। এরপরে আমরা যদি ৩ নম্বর বলি যে অন্য দেশের রাজপ্রতিনিধিদের পাঠানো ও প্রাপ্ত চিঠিপত্র, অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের রাজপ্রতিনিধিদের কাছ থেকে যে লেখনীগুলো বা যে চিঠিপত্র পাঠাতেন সেগুলোর একটা কপি উনি আবার তার নিজের সংগ্রহশালায় সংরক্ষণ করতেন এবং বাইরের যে রাজা আশেপাশের যে রাজ্য রাজারা ছিলেন তারা যে চিঠিপত্র রাজার কাছে পাঠাতেন বা যে যে ডকুমেন্ট গুলো পাঠাতেন এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা বাণিজ্য বা প্রশাসনিক কোনো দলিলপত্র সেগুলো এই চিঠিপত্র উনি একটা রুমে সংরক্ষণ করতেন। এরপর হচ্ছে ভূগোল বিষয়ক নথিপত্র, অর্থাৎ ভৌগোলিক বিভিন্ন ধরনের বিষয় যে তার রাজ্যের কোন অঞ্চলে কোন জমিদারের আন্ডারে কোন অংশটুকু সেগুলোর বিষয়, তার আশেপাশে রাজার রাজ্যের বিভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থান, তার রাজার মানে সে যে রাজ্য পরিচালনা করছে সেখানে নদ নদী পাহাড় উপত্যকা রাস্তাঘাট এই সম্পর্কিত যে প্রকাশনাগুলো ছিল সেই প্রকাশনামূলক যে বিষয়গুলো অর্থাৎ জিওগ্রাফিক্যালি যে বিষয়গুলো অর্থাৎ বিভিন্ন ধরনের মানচিত্র, ওই সময় যে ম্যাপ তৈরি করতো বা কোন অঞ্চলগুলো কোন ক্ষেত্রে বিখ্যাত ছিল, কোন অঞ্চলগুলো থেকে সে কিরকম খাজনা আদায় করতো, এই ধরনের বিভিন্ন ধরনের মানচিত্র ছিল বা ভৌগোলিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত যে ডকুমেন্ট গুলো সেগুলো তিনি আলাদা কক্ষে সংরক্ষণ করতেন। তাহলে চিন্তা করা যায় যে সেই সময়ে উনি বিভিন্ন বিষয় ভিত্তিক সেই জিনিসগুলো মানে আলাদা আলাদা কক্ষে ডকুমেন্ট গুলো সংরক্ষণ করতেন। এরপর হচ্ছে আইন ও বাণিজ্যিক নথিপত্র, অর্থাৎ রাজ্য পরিচালনা করতে গিয়ে কোন নীতিমালা কোন আইনের ভিত্তিতে পরিচালিত হবে, খাজনা দেয়া নেয়ার ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে, কে বা কোন অপরাধ করলে কি ধরনের শাস্তি হবে, এই ধরনের যে ডকুমেন্ট গুলো ছিল সেগুলো তিনি যে লেখনীগুলো বা প্রকাশনা ছিল সেগুলো উনি একটা কক্ষে রাখতেন। এর পাশাপাশি যে বাণিজ্যিক নথিপত্রগুলো অর্থাৎ বাণিজ্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের নথিপত্র সেই ধরনের নথিপত্রগুলো উনি আলাদা একটা কক্ষে সংরক্ষণ করতেন। এরপরে যদি আমরা বলি কর ও খাজনার নথিপত্র, অর্থাৎ একটা রাজ্য পরিচালনা করার জন্য কিন্তু তখনকার যুগে প্রধান আয় ছিল হচ্ছে করের বিষয়টা। এই কর এবং খাজনা, খাজনা আদায় করা, খাজনা দেয়া নেয়া সংক্রান্ত এই ধরনের বিভিন্ন ধরনের যে নথিপত্র তৈরি হতো সেই নথিপত্র তিনি আলাদা একটা কক্ষে সংরক্ষণ করতেন। এরপরে হচ্ছে এশিরীয় ধর্মের পৌরাণিক কল্পকাহিনী। আমরা আগেই বলেছিলাম যে রাজা আশুরপানিরপাল নিজে একজন কিন্তু ধার্মিক ধর্মভীরু একজন রাজা ছিলেন, তিনি ধর্মের প্রতি খুব অনুরাগী ছিলেন তার ধর্মের। এই জন্য এই ধর্মীয় সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রকাশনা, বিভিন্ন যাজকদের জীবনী বা ধর্মীয় বিভিন্ন ধরনের পৌরাণিক কল্পকাহিনী বা বিভিন্ন ধরনের শ্লোক এই ধরনের যে প্রকাশনাগুলো ছিল বা ধর্মীয় যে বিষয়গুলো ছিল সেই জিনিসগুলো তিনি কিন্তু আলাদা একটা কক্ষে সংরক্ষণ করতেন। এছাড়া বিজ্ঞান বিষয়ক নথিপত্র, বিজ্ঞান বিষয়ক অনেক ধরনের তখন প্রকাশনা প্রকাশিত হয়েছিল। যেমন আমরা যদি বলি যে জ্যোতির্বিদ্যা, তারপরে জ্যোতিষবিদ্যা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখা, মেডিকেল শাস্ত্র ছিল সেই সময়েও, চিকিৎসা শাস্ত্র, এই ধরনের বৈজ্ঞানিক যে বিষয়গুলো বা এই ধরনের যে প্রকাশনাগুলো প্রকাশ করা হতো সেগুলো আলাদা একটা কক্ষে উনি সংরক্ষণ করতেন। এবং সর্বোপরি ওই সময়ে বিভিন্ন ধরনের পণ্ডিত ব্যক্তিরা, বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকরা বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের বিষয়গুলো তারা রূপকল্প বা বিভিন্ন ধরনের কাল্পনিক কল্পনা এরকম সাহিত্যমূলক কিছু লেখা সেই সময়ও কিন্তু আমরা দেখি প্রাচীন সময়ে। সেই নথিপত্র মানে সাহিত্যিক বিষয়গুলো তারা একটা নথিপত্রে তারা সংরক্ষণ করেছে। তাহলে আমরা বলতে পারি যে রাজা আশুরপানিরপাল প্রাচীনকালে যে সংগ্রহটা করেছিল তার নামে যে লাইব্রেরিটা পরিচিত হয়েছিল সেখানে এই ৯ ধরনের বিভিন্ন ধরনের কক্ষে এই বিষয়গুলো আলাদা আলাদা বিষয় ভিত্তিক সংরক্ষিত ছিল। এরপরে
আমরা যদি বলি যে দুঃখজনক বিষয় হলো এত সুন্দর একটা লাইব্রেরি সেই সময় যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটারও কিন্তু পতন হয়েছিল। পতন হওয়ার কারণ যখন আ ৬০০ আমরা যদি বলি যে রাজা আশুরবাণীপাল ৬৩১ খ্রিস্টাব্দে মতান্তরে ৬৩২ খ্রিস্টাব্দে উনি হচ্ছে মৃত্যুবরণ করেন। উনি প্রয়াত হওয়ার পরে এই আ হওয়ার পর থেকেই তার যে সাম্রাজ্যের যারা মানে তার যে আম উত্তরাধিকারী ছিল তাদের মধ্যে রাজ্য পরিচালনা নিয়ে বিভিন্ন ধরনের নৈরাজ্য দেখা দেয়। যেটা ৬৩১ সালে রাজা আশুরবাণীপালের মৃত্যুর পরেই কিন্তু এই উত্তরাধিকারের মধ্যে একটা নৈরাজ্য আরম্ভ হয়। এবং এই নৈরাজ্যের ফলে অএশীয় যারা ছিল, যারা এই রাজ্যের আশেপাশের যারা ছিল, তারা হচ্ছে এই সুযোগটা গ্রহণ করে। অর্থাৎ এশীয় যে সাম্রাজ্যভুক্ত অনেক রাজা ছিল, সেগুলো তারা আলাদা হয়ে যায়। এই সুযোগে আশেপাশের রাজ্যের যারা ছিল, তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে। এবং ৬১২ খ্রিস্টাব্দে ইতিহাসবিদদের মতে যে এই কেলডিও এবং হচ্ছে মেডেস এই ২ টা এদের আক্রমণের মুখে এই ২ টা সাম্রাজ্যের লোকজন এই কেলডিও এবং মেডেসদের আক্রমণের মুখে এই নিনেভা নামে যে অঞ্চল যেখানে রাজা আশুরবাণীপাল তার এই রাজ্যের আ স্থাপন করেন এবং সেখানে সে কিন্তু একটা এই লাইব্রেরিটা আশুরবাণীপাল লাইব্রেরি যেখানে স্থানান্তর করে নিয়ে আসেন, সেই নিনেভা ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসটা হয়ে যায় এই কেলডিও এবং মেডেসদের আক্রমণের মধ্য দিয়ে একদম ফাইনালি ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা যদি বলি যে এই আ কেলডিও এবং মেডেসদের আক্রমণের আগেও কিন্তু তার যে রাজ্য পরিচালনা করার জন্য তার উত্তরাধিকার ছিল, তাদের মধ্যে কিন্তু একটা নৈরাজ্য আরম্ভ আমরা মারাত্মকভাবে দেখি। এই তাদের নৈরাজ্যের কারণেই কিন্তু এই জিনিসটা বলা যায় যে পতনের একটা সূচনা হয়েছিল, যেটা ফাইনালি ৬১২ খ্রিস্টাব্দে আমরা এই জিনিসটা দেখি। আর আশুরবাণীপাল মারা যাওয়ার পরেই কিন্তু তার যে রাজ্যের যারা ছিল তারা কিন্তু ঐরকম ভাবে রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে ঐরকম বেশি মানে মনোযোগী ছিল বা তাদের সাম্রাজ্য নিয়ে তারা হচ্ছে মনোযোগী ছিল বা সাম্রাজ্যের বিভিন্ন ভাগ কে কোন ভাগ হবে সেটা নিয়ে মনোযোগী ছিল। এই আশুরবাণীপাল লাইব্রেরির প্রতি তাদের ঐরকম আগ্রহ ছিল না। এটা কিন্তু এই ধ্বংসের একটা সূচনা শুরু হয়, যেটা ৬১২ খ্রিস্টাব্দে এইরকম একটা যেটা ওই সময় অ্যাশিরীয় সাংস্কৃতিক কেন্দ্রের বড় একটা অংশ হিসেবে অভিহিত করা হয় সেটা ধ্বংস হয়। এটা ঐতিহাসিকবিদদের মতে এটা হচ্ছে দুর্মুশ নামে এক ধরনের যুদ্ধ করার তখন যন্ত্র ছিল। অর্থাৎ বড় কাঠের অংশের আগে মানে মাথায় সেখানে থাকতো কি পিতল বা এইরকম ভারী কোনো ধাতবের অংশ দিয়ে বানানো কোনো ধরনের যুদ্ধযান, যুদ্ধ অস্ত্র যেটা দিয়ে হচ্ছে এই আ রাজা আশুরপানিরপালের যে রাজ্য আছে সেখানে রাজদরবারের মধ্যে আক্রমণ করা হয়। এই দুর্মুষের আঘাতে এই ওয়াল প্রাচীর যেটা আছে সেটা ভেঙে ওই প্রাচীরের নিচে এই আশুরপানিরপাল যে গ্রন্থাগারটা আছে সেটা চাপা পড়ে যায়। এবং অনেক ইতিহাসবিদদের মতে যে ওই সময়ে এই এশিরীয় যারা রাজ্য পরিচালনার সাথে যারা জড়িত ছিল তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে এই কেলডিও এবং মেডেসরা তারা হচ্ছে ওই রাজদরবারে আগুন লাগিয়ে দেয় এবং এই আগুন লাগার কারণে ওই যে আশুরপানিরপাল লাইব্রেরি যেটা ছিল সেটার মধ্যে আগুনে পুড়ে যায় এবং আগুনে পুড়ে গেলেও আশুরপানিরপালের যে লাইব্রেরির যে সামগ্রী সেগুলো মাটির ফলকে তৈরি হওয়ার কারণে সেই জিনিসগুলো আরো আগুনে পুড়ে আরো বেশি শক্ত হয়ে ওই দেয়ালের নিচে বা ওই ভবনের নিচে চাপা পড়ে থাকে এবং এই ২৫০০ বছরের পরে সেটাকে আমরা এই আশুরপানিরপাল গ্রন্থাগার যে মাটির ফলকগুলো ১৯ এবং ২০ শতকে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক বিদরা আছে তারা একটা প্রজেক্টের মাধ্যমে বিশেষ করে ব্রিটিশ একটা প্রজেক্টের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকবিদরা এই খনন কাজ শুরু করে এবং তারা এই খনন কাজ সম্পন্ন করার পর ২০,০০০-এর মতো মাটির ফলক আমি আগের স্লাইডে বলেছিলাম যে ২০,০০০-এর মতো মাটির ফলক আছে তারা সেই জিনিসগুলো উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমান ব্রিটিশ মিউজিয়ামে এই মাটির ফলক যেগুলো আছে ২০,০০০ মাটির ফলক এখন প্রায় অক্ষত অবস্থায় সেগুলো সংরক্ষিত আছে। তো এই হচ্ছে আমাদের রাজা আশুরপানিরপালের যে রাজ্য পরিচালনার যে ইতিহাস সেটা আমরা মোটামুটি জানলাম এবং আমরা এই ইতিহাস থেকে মোটামুটি পতনের ইতিহাস পর্যন্ত আমরা বললাম। পতনের ইতিহাস হচ্ছে এইটুকু। আপনারা এগুলো পয়েন্ট আকারে আরো বিস্তারিত বর্ণনা করে লিখতে পারেন। তাহলে এখানে আমি বেসিক্যালি ঐতিহাসিকবিদ এই যে দুর্মুষ এক ধরনের যুদ্ধ অস্ত্র যেটা আমি বললাম যে বড় কাঠের আ অগ্রভাগে হচ্ছে পিতল বা এরকম কোনো শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা এক ধরনের যন্ত্র যেটা দূর থেকে তারা ছুড়ে দেয়। বর্তমান কামানের মতো অনেকটা। সেগুলোর আঘাতে এটা ধ্বংস হয়। আবার অনেক ইতিহাসবিদ বলছেন যে আগুনে তারা ক্ষোভের প্রকাশ করে ধ্বংস করার পরেও সেখানে তারা আগুন জ্বালিয়ে দেয়। এই আগুনে পুড়ে এই লাইব্রেরির আমরা ধ্বংস পরিলক্ষিত হয় ওই সময় আমরা এটা জানতে পারি। পরবর্তীতে এই ১৯ এবং ২০ শতকে এই জিনিসটা প্রায় অবিকৃত অবস্থায় সেটা উদ্ধার করা হয়। বর্তমানে
এই 20,000 যে চাকরি আছে বা মাটির ফলক, যেটা আগে 30,000 ছিল, 30,000-এর মধ্যে 20,000-ই প্রত্নতাত্ত্বিকবিদরা এটা উদ্ধার করতে সক্ষম হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আমরা এই আলোচনা থেকে যদি বলতে চাই, পরীক্ষায় আসবেই, মোটামুটি ধরে নেন যে এটা আসবেই। যদি আহ আহ, আসে তাহলে পরীক্ষায় এরকম ভাবে আসবে যে প্রাচীনকালের গ্রন্থাগারগুলোর নাম উল্লেখ করে প্রাচীন আসুর পানিপাল গ্রন্থাগারের উৎপত্তি, ক্রমবিকাশ ও পতনের ইতিহাস আলোচনা করবে। তাহলে এইরকম আসলে পরের অংশটুকু মোটামুটি আলোচনা করবেন, যেটা আসুর পানিপাল। কিন্তু প্রাচীন গ্রন্থাগারের নামগুলো উল্লেখ করার আগে প্রাচীন গ্রন্থাগার কি জিনিস বা কিভাবে আসলো, যে প্রথম 2টা স্লাইডে আলোচনা করেছিলাম, সেগুলো একটু আলোচনা করার পরে আশুরপানিরপাল এই যে লাইব্রেরি আছে সেটা কিভাবে নামকরণ হলো, এর উৎপত্তি কিভাবে হলো, ক্রমবিকাশ বা এর সংগ্রহগুলো কিরকম, এর ব্যবহারকারী কারা, এর কিভাবে শ্রেণীকরণ করা হতো এবং এর কোন বিষয় ভিত্তিক সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছিল সেগুলো আলোচনা করে উৎপত্তি ক্রমবিকাশের মধ্যে এগুলো আলোচনা করবেন এবং এর পতন ইতিহাস সর্বশেষ যে স্লাইডটা বললাম সেগুলো আলোচনা আপনার করতে পারেন। অথবা শুধু পরীক্ষা আসতে পারে যে প্রাচীন আসুর পানিপাল গ্রন্থাগারের উৎপত্তি, ক্রমবিকাশ ও পতনের ইতিহাস আলোচনা। এখন যদি প্রাচীন গ্রন্থাগারের মধ্যে আশুরপানিপাল আসবে, এছাড়াও পরীক্ষা আসে পারগামাম লাইব্রেরি এবং আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। এটা সাধারণত আসার পসিবিলিটি আমরা বলি 5 to 10%, আর আমরা 90 থেকে 90% সম্ভাবনা হচ্ছে এটা আসার সম্ভাবনা। তাহলে যদি ওটা পরীক্ষায় আসে তাহলে মানে আসার যেহেতু 5% একটা চান্স আছে, আপনারা চাইলেও লাইব্রেরি সায়েন্সের উপর বিভিন্ন ধরনের লেখকের বই আছে, সেই বইগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন যে পারগামাম লাইব্রেরি এবং আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ইতিহাস সম্পর্কে। যেহেতু কয়েক সম্ভবত 12-14টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, এই জন্য পারগামাম লাইব্রেরি এবং আশুরপানিপাল লাইব্রেরি সম্পর্কে আমরা আলোচনায় যাব না। তো এই হচ্ছে আমাদের এই রাজা আশুরপানিপাল তার যে লাইব্রেরি যেটা তৈরি করেছিলেন, সেই বিখ্যাত লাইব্রেরি যেটা সেই সময় তৈরি করার পরেও আমরা আধুনিক একটা লাইব্রেরি হিসেবে আখ্যায়িত করতে পারি। এবং বর্তমান এই লাইব্রেরিতে যেরকম আমরা সজ্জিত এবং যেরকম কাঠামোগত ভাবে দেখি, সেই সময়ে যখন যেখানে মাটির চাকতির মাধ্যমে শুধুমাত্র লেখনীগুলো থাকতো, সেই লেখনীগুলোকে যে এইরকম ভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা বিজ্ঞানসম্মত ভাবে একটা গ্রন্থাগার তৈরি করা যায় এবং সেই গ্রন্থাগারটা যেটা ওই সময়ে একটা সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে এবং সেটা আহ রাজা আশুরপানিরপাল প্রতিষ্ঠা করার মাধ্যমে এটা আশুরপানিরপাল লাইব্রেরি হিসেবেই পরিচিতি লাভ করে, যেটা আমরা ইতিহাসবিদদের ইতিহাসের মাধ্যমে জানতে পারি যে এই রাজা আশুরপানিরপালের প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি সেই সময়ে অর্থাৎ প্রাচীন যুগের একটা আহ আধুনিক বিজ্ঞানসম্মত একটা সংগ্রহশালা ছিল, যেটা আধুনিক যে সুযোগ সুবিধাগুলো আমরা এখন দেখি সেই সময়ে তাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো ছিল, যার ফলে বিভিন্ন ধরনের পণ্ডিত ব্যক্তি বা পাঠকরা সেই লাইব্রেরি ব্যাপারে অনেক ধরনের জ্ঞান অর্জন করতে। তো এই হচ্ছে আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। আর আমার আশা যে এই আলোচনা থেকে মোটামুটি এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা আহ পরীক্ষা খাতায় লিখতে পারবেন। পরীক্ষায় কিন্তু আসার চান্স অনেকটাই, কারণ আমরা যদি বিগত বছরের প্রশ্নের আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে আহ এই আশুরপানিরপাল লাইব্রেরি অর্থাৎ সেমিস্টার সিস্টেম শুরু হওয়ার পর থেকে, নতুন সিলেবাস আসার পর থেকে আমরা 2017, 18 এবং 19 3 বছরই দেখেছি রাজা এই আশুরপানিরপাল লাইব্রেরি সম্পর্কে উৎপত্তি, ক্রমবিকাশ এবং পতনের ইতিহাস আলোচনা করে। সেটা বিভিন্ন ভাবে আসছে, কিন্তু অ্যান্সার এইটাই, এটা কিন্তু প্রত্যেক বছর। তাহলে এই হিসেবে আমরা বলতে পারি যে আপনাদের সময়ও এই প্রশ্নটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। তা ভালো থাকবেন সবাই।